বাংলাদেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হতে পারে খেয়াল রাখতে বললেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিভিন্ন দেশে মিশন দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণ। নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই, ভোট হবে ফেব্রুয়ারিতে, বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া, কিছু অসামঞ্জস্য দেখছে বিএনপি। নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এ পর্যন্ত সাক্ষ্য দিলেন মোট 9 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশ যাতে কোনোদিন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে সকলের আদর্শিক অবস্থান এক না হলেও দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সকলেই এক। মত প্রকাশ, লেখার স্বাধীনতা ও সমালোচনার অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারেক রহমান। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে কবিদের নিয়ে আমরা ভার্চুয়ালি শুনবো ও বলবো শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, কবি সাহিত্যিকদের কাছে মানব সভ্যতা বিভিন্নভাবে ঋণী। মানুষের অব্যক্ত কথাগুলো তুলে ধরেন তারা। স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই জনগণকে উদ্দীপ্ত করেছেন। স্বাধীনতার পর থেকে দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই আমাদের সচেতন করেছেন। রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন, উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে। আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন, কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সভায় অনেকেই তাদের ভিন্ন বিশ্বাস আদর্শের কথা বলেছেন, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো বিরোধ নেই। আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, মানে পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা, বা খুব সংক্ষেপে যদি বলতে হয়, এটি কোনো সমস্যা না। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের বক্তব্যে যারা আপনারা লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন, আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি
উচ্চারিত হোক। সবাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কবিদের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছে তার অনেক কিছুরই উল্লেখ আছে বিএনপির ৩১ দফায়। আপনারা লিখেছেন ইতিমধ্যে সেগুলো আমাদের পক্ষ থেকে পূরণ হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে আসলে সেটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেয়া। আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা নতুন সকাল পয়দা করবেন। আপনারা বলে যে গোলসে কালাম পয়দা কর, বলে না যে আপনারা ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন, সেরকম কবি হবেন। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চাপটা তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ। ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভা থেকে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েন করতে সরকারকে অনুরোধ করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে রবিবার নির্বাচন কমিশনে যান বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল। কমিশনারদের সাথে আলোচনার পর সাংবাদিকদের তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা প্রকাশ পেয়েছে, তবে দ্রুতই পুলিশ নিজের ভূমিকায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, যেসব প্রবাসীর এনআইডি ও পাসপোর্ট আছে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে বলে বিএনপিকে জানিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা আরও জানান, কারো আবদার বা দাবির ভিত্তিতে না ভোটের বিধান ফিরিয়ে আনেনি নির্বাচন কমিশন। যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়। কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না। ছিলেন মোট 6 জন। বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 5 আগস্টের পরই বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির 1/2 ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাই কমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত দূতাবাস, হাই কমিশন, কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ এবং সিলেটে সাদা পাথর লুটের বিষয় নিয়ে রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের বক্তব্যের ব্যাখ্যা দেয়া সরকারের কাজ নয়, নির্বাচন ঘোষিত সময়ে হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
সাদা পাথর লুটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নিরাপত্তা ছিল, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। রিজওয়ান হাসান জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। কত টাকা আসবে? রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের সুপারিশ প্রাধান্য পাবে। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। শনিবার দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হয়, তবে সনদ বাস্তবায়ন পদ্ধতির কথা বলা না হলেও এতে রয়েছে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। জাতীয় সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। 3 ভাগের সনদের প্রথম অংশে আছে সনদের পটভূমি, দ্বিতীয় অংশে আছে 6টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়েছে এমন 84টি প্রস্তাব। তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের 8 দফা অঙ্গীকারনামা। জাতীয় সনদের খসড়ায় ভাষাগত বা শব্দগত ত্রুটি নিয়ে কোনো পরামর্শ থাকলে দলগুলো আগামী 2-1 দিনের মধ্যে তা কমিশনকে জানাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। রবিবার গণমাধ্যমে তথ্য জানান তিনি। বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী বুধবারের মধ্যে মতামত জানাবে বিএনপি। কালকে সন্ধ্যার সময় আমরা জুলাই জাতীয় সনদের খসড়া পেয়েছি সন্ধ্যার দিকে। আমরা এর উপরে একটু দেখে পর্যালোচনা করে আলাপ করে আমাদের মতামতটা নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেব। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। ওনারা 20 তারিখের মধ্যে পাঠাতে বলেছেন, আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে যদি বিদ্যমান কাঠামোতেই আগামী নির্বাচন হয় তাহলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুসারে নির্বাচন আয়োজনের আহ্বান তার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এই আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, যদি সরকারের আরও কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয়ভাবে দেশসেরা বরেণ্য আইনজ্ঞদের নিয়ে একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করতে হবে। সেখানে প্রত্যেকটি দল তাদের যুক্তি পেশ করবে। জামায়াতে ইসলামের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রবিবার আয়োজিত জাতীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী আলোচনায় একথা বলেন তিনি। কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুন যে আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফাঁসিবাদের জন্ম হবে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রবিবার 4 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হল।
বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। অক্টোবরের প্রথম সপ্তাহেই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। রবিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন হাজির ছিলেন। 4 সাক্ষীর মধ্যে 2 জন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত, 1 জন নিহতের মা, আর অপরজন জব্দ তালিকা করার সময় প্রত্যক্ষ সাক্ষী। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে আটক রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশুন্নু মারমার কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ওসি কৈশুন্নু মারমার সাম্প্রতিক কর্মকাণ্ড বক্তব্যে অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশকে। দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির 173 ধারা মোতাবেক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই উন্নয়ন বাজেট বা এডিবি বাস্তবায়ন 1% কম। এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, গেল বছর এডিবি বাস্তবায়ন এই সময়ের চেয়ে গতিশীল ছিল। অজুহাত না দিয়ে সরকারের নেওয়া প্রকল্প বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিয়েছে একনেক। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে 6,506 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নতুন 5টি প্রকল্পের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 519 কোটি টাকা। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, একনেক প্রকল্পটি অনুমোদন দিলেও তা বাস্তবায়নে পরিবেশ ছাড়পত্র নিতে হবে। জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। উপদেষ্টা জানান, রাজধানীর বুকে আরও 2টি মেট্রো রেল নির্মাণের কাজ পাইপলাইনে। ঋণের চুক্তি ও ঠিকাদার চূড়ান্ত থাকায় অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখন কিছুই করতে পারছে না। আমাদের অবস্থান তো এখানে কিছুটা দুর্বল, কারণ যেখানে চুক্তি হয়ে আছে এবং যেখানে আমাদের এই মুহূর্তে তো আমাদের জোর করে কিছু করার নেই, আর প্রকল্পগুলো শুরু হয়ে গেছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, নির্বাচিত সরকার আসার আগে জানুয়ারিতে একটি সংশোধিত বাজেট দেওয়ার ইচ্ছে আছে তাদের। উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1%-ও কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না, কারণ আমরা আশা করছি যে গত বছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে, এডিবি বাস্তবায়নে প্রথমত দেরি হয়েছে। বাস্তবায়নের যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক কম আসলে বাস্তবায়িত হয়েছে। এই বছর তো আরও গতিশীল হওয়ার কথা। এখন সেই আগের গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। এছাড়াও ঢাকা ওয়াসা সহ বেশ কয়েকটি প্রকল্প বারবার সংশোধনে অসন্তোষ জানানো হয় একনেকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলো সচেতন সিদ্ধান্তের মাধ্যমেই নির্বাচনে যতটা সম্ভব নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে মঈন খান বলেন, আইন করে সবকিছু সম্ভব নয়। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া স্থায়ীভাবে কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না বলেও মনে করেন তিনি। বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে মাসের পর মাস আলোচনায় সমস্যার সমাধান হবে না। সামাজিকভাবে পরিবর্তন, মানসিকতার পরিবর্তন না হলে মিটিং আলোচনা করে কোনো লাভ হবে না। সেমিনার রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নের সময় দলগুলোকে এ বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে জেলাবাসী।
ইসির ওই ঘোষণার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে স্থানীয়ভাবে নানা কর্মসূচি পালন করছে। দ্রুত জেলার 4টি আসন পুনর্বহাল না হলে মোংলা সমুদ্র বন্দর সহ পুরো বাগেরহাট জেলাকে অচল করা সহ নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ৩,৯৬০ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট জেলার 9টি উপজেলা নিয়ে 1984 সালে গঠিত হয় 4টি সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। 30 জুলাই ইসির এ ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে জেলাবাসী। সংসদীয় আসন কমানোর প্রস্তাব অযৌক্তিক বলে এটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রামপালকে দেওয়া হয়েছে বাগেরহাটের সাথে, মোংলাকে দেওয়া হয়েছে শরণখোলার সাথে। ভৌগোলিকভাবে এই জনপদের সাথে কোনো মিল নাই। অতীতে যে আসন ভিত্তিক বরাদ্দ আমরা পেতাম, সে বরাদ্দ থেকে একটি আসনের বরাদ্দ আমরা কম পাবো, যেটা বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত ক্ষতির কারণ। নির্বাচন কমিশন আরপিও না মেনে অবৈধভাবে জেলার একটি আসন কমানোর সিদ্ধান্ত দ্রুত বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। 4টি আসন পুনর্বহাল না করা হয়, জনগণের দাবিকে পূরণ না করা হয়, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাগেরহাটবাসী রুখে দাঁড়াবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাগেরহাটকে অচল করে দিয়ে তাদের দাবি আদায়, জনগণকে স্বাধীনের দাবি আদায় করবে। তবে নির্বাচন কমিশন বলছেন, জনসংখ্যা বিবেচনায় তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা না বুঝে ঘরে বসে এমন প্রস্তাব করা সঠিক হয়নি নির্বাচন কমিশনের। ঢাকার একটা রুমের ভিতরে বসে একটা সংসদীয় আসনের এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে একেবারেই ঠিক মনে হয়নি। ওনারা কি এলাকার লোকদের সাথে কথা বলছে, এলাকায় আসছে, দেখছেন যে এখানে আসলে প্রকৃত অবস্থাটা কি? জনসংখ্যা নয়, অর্থনীতি আর আয়তন বিবেচনায় বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন বহাল চান বাসিন্দারা। তবেই কেবল একজন সংসদ সদস্যের জন্য সম্ভব হবে দেশের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক এলাকার উন্নয়ন করা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাংলাদেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হতে পারে খেয়াল রাখতে বললেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিভিন্ন দেশে মিশন দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণ। নির্বাচনের সাথে এর সম্পর্ক নেই, ভোট হবে ফেব্রুয়ারিতে, বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া। কিছু অসামঞ্জস্য দেখছে বিএনপি, নির্বাচনের আগে সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এ পর্যন্ত সাক্ষ্য দিলেন মোট 9 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।